বেশ কিছুক্ষণ ঘরে এলোমেলো পায়চারি করার পর ভেতরের অস্থিরতাটা যেন একটু লাগাম দিতে পারলো রথিন। অস্থিরতাটা অনুতাপ কেন্দ্রিক মোটেই নয়, কারণ এ বাড়িতে প্রথমবার হলেও এ জীবনে তার এসব নতুন কিছু নয়, কিন্তু এবারের ভীতিটা অন্য কোনো জায়গায়। প্রবীর কি সব ঠিকঠাক করে সামলে নিতে পেরেছে? কে জানে। ওর চিন্তাগুলোকে চটকে দিয়ে একটা কুই মারা সরু আওয়াজ ভেসে এলো বাইরে থেকে। রথিন জানলার কাছে গিয়ে দেখলো একটা শুটকো কালো কুকুর ঠিক ওর জানলার নিচে বসে গলা উঁচু করে বেসুরো ডাকছে। কুকুরটাকে তাচ্ছিল্যের সাথে তাড়ানোর পর ফোন লাগালো সে প্রবীরকে। বেশ কয়েকবার রিং হওয়ার পর ফোনটা তুলল প্রবীর। রথিনের উদ্বিগ্ন কণ্ঠস্বর, কিরে সব ঠিক আছে তো? আর কোনো অসুবিধা? আরে নো চিন্তা বন্ধু, সব ঠিক করে দিয়েছি। রথিনের কথার মাঝে জড়ানো গলায় উত্তর এলো প্রবীরের, কাজটা বোধহয় ঠিক করলাম না রে আমরা। কিঞ্চিত দ্বিধাজনক কণ্ঠ রথিনের। কেন বে? আজ তো চরিত্রে সতীত্বের রাত ছিল নাকি? বলে ব্যঙ্গাত্মক হাসি দিল প্রবীর। কিছুটা বিরক্তিকর গলায় রথিন বলে উঠল, তুই কি ঘরে গিয়েও নেশা করছিস? শালা, তোকে বলেও কোনো লাভ নেই এখন। চল ফোন রাখ। কিছুক্ষণ চুপ থেকে প্রবীর টেনে টেনে জড়ানো জিহ্বা নেড়ে বলতে লাগলো, রাখ, পরে কথা হবে। মনে হচ্ছে কে যেন দরজা ধাক্কাচ্ছে এত রাতে। উত্তর না দিয়ে প্রবীর ফোন রেখে দিয়েছে ততক্ষণে। এমনিতেই ওর জট পাকানো গলা শুনে রথিন বুঝে গিয়েছিল যে এ আপাতত এ জগতে নেই, তাই রাত 12টার সময় দরজা ধাক্কানোর আওয়াজ শুনেছে। অতঃপর এতদিনের কুকর্মের সঙ্গীর কথায় আশ্বস্ত হয়ে বিছানায় শুতে গেল রথিন। কিন্তু কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারছে না সে আজ। কিছুই নতুন নয়, তবুও কি যেন একটা অস্বস্তি খচখচ করে চলেছে ভেতরে। তারপর হঠাৎ মনে হলো লতিফকে কল করবে। ফোনটা হাতে নিয়ে রথিনে তৎক্ষণাৎ মনে হলো, না, এটা উচিত হবে না। কমাস আগে লতিফের নিকাহ হয়েছে, তারপর বেশ কয়েকদিন ভাবিজি ছিলেন না এখানে। আজ আসার কথা ছিল। এত রাতে ফোন করলে বিব্রত বোধ করতে পারে ওরা। ও না হয় অকৃতদার, কিন্তু বন্ধুদের বিবাহিত জীবনের ঝামেলা ও রসবোধ উভয়ই ও বোঝে। চাকরি সূত্রে প্রবীর একা ভাড়া বাড়িতে থাকে বলে যখন তখন কল করা যায়। একজন আরেকজনের ঘরে আসা যায়, যা খুশি তাই করা যায়। এসব ভাবতে ভাবতেই জানলার বাইরে থেকে একটা ঝোড়ো হাওয়ার রোল রথিনের ঘরের মধ্যে প্রবেশ করলো। জানলাটা বন্ধ করার জন্য সেদিকে এগিয়ে যেতেই তার সারা শরীরে অকস্মাৎ যেন একটা শিহরণ অনুভূত হলো। জানলার লোহার গ্রিল পেরিয়ে তার নজর তখন বাইরের নিকষ কালো অন্ধকারের মধ্য দিয়ে কি এক সম্মোহনে দ্রুত এগিয়ে চলেছে। অতঃপর তা আটকালো গিয়ে একটা ছোট্ট অবয়বে। তার কানে পৌঁছলো একটা শৈশব হাসির সাবলীল স্পন্দন। ও অপলক দৃষ্টিতে দেখল পাশের বড় বাড়িটার উঁচু পাঁচিলের রেলিং এর ওপর দিয়ে সেই অবয়বটি দুটি হাত প্রশস্ত করে এক অদ্ভুত ভারসাম্য বজায় রেখে দিব্যি হেঁটে বেড়াচ্ছে। এত রাতে এত উঁচু পাঁচিলের ওপরে কে হাঁটতে পারে ভেবে রথিনের সিদ্ধারা বেয়ে একটা বরফ গলা অনুভূতির স্রোত বয়ে গেল। সেটা ক্রমশ যেন তার মস্তিষ্কের স্নায়ুগুলোকে অবশ করে দিতে লাগলো। ঠিক তখনই মেঘ আর আঁধারে মাখামাখি আকাশটাকে এফোর ওফোর করে চিরে একটা বাজের ঝলকানিতে মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠল সেই অবয়বের মুখটা। কি বিভৎস একটা ক্ষতবিক্ষত চাউনি তার। তৎক্ষণাৎ প্রচন্ড একটা চিৎকার করে উঠে বসলো রথিন। বাইরে তাকিয়ে দেখলো আঁধার থাকলেও ভোরের ঈষৎ আলো ফুটছে। চারিদিকে একটা হিমশীতল শান্ত ভাব রয়েছে। ঘরমগ্ন দেহে সে ধীরে ধীরে অনুভব করতে লাগলো তার স্বপ্নগত সত্যতা। তারপর বিছানা থেকে ধীরে নেমে ঢকঢক করে 2 গ্লাস জল খেয়ে আবার শুতে চলে গেল সে। যদিও বা নিদ্রা দেবীর আবাহন করা সেদিন রথিনের দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। গলার কাছে কি যেন একটা অস্বস্তিজনক দলা পাকিয়ে উঠছে তার। সেই অবাধ্য অস্বস্তি তার মানসিক অস্থিরতাকে ক্রমশ 2 গুণ 3 গুণ হারে বাড়িয়েই চলেছে। কিছুক্ষণ পর উঠে ঘরের কাজ, টুকটাক রান্না বান্না আর নিজের টিফিন সেরে রথিন রেডি হয়ে বেরিয়ে পড়ল ডিউটিতে। নতুন হেডমিস্ট্রেস খুব কড়া, কারোর ঢোকার সময় একটু এদিক ওদিক হলেই বেশ করে কথা শুনিয়ে দেন। আগের ভাড়া বাড়িটা তাও স্কুলের একেবারে গায়ে লাগানো ছিল, কিন্তু এই নতুন ঘরটা থেকে স্কুল প্রায় মিনিট 15-20 হাঁটা পথ। মেয়ে আর মদের নেশায় বাজারে বিস্তর দেনা হয়ে গিয়েছিল বলে কতকটা পাওনাদারদের এড়িয়ে চলতে আর মাসের বাজেট কমাতেই দিন 5 আগে রথিনের এই নতুন বাড়িতে ভাড়া নেওয়া। বাড়িটার সবচেয়ে বড় সুবিধে হলো বাড়িওয়ালা থাকে না। ওপরের ঘর দুটো খালি, পুরো বাড়িতে শুধু নিচের একটা ঘরে থাকে ও। এই বাড়ির এই জনশূন্যতাই বোধহয় গতকালের কাজটা ঘটাতে অনুঘটকের মতো আরো সাহস জুগিয়েছিল ওদের। অতঃপর কাজে ঢুকে নিজের স্বভাবজাত অভ্যেসে
রোজগার মতো আবার মেতে ওঠে রথিন। স্কুলের পেছনের গেটের দিকটা পরিষ্কার করে প্রায়শই সে বাচ্চাদের টিফিনের সময় বসে থাকে কল পাড়ে রাখা বেঞ্চটার উপর। স্কুলের 4th ক্লাস স্টাফদের জন্য তো আর কোনো আলাদা রুম থাকে না, তাই ওই বেঞ্চটাই ওদের অঘোষিত স্টাফ শেল্টার। সেখানে বিনুদার সাথে বসে গল্প করে সে। বিনুদার মধ্যে যদিও তার মতো কোনো আদিম প্রবৃত্তি নেই, তাই বিনুদা একটু চোখের আড়াল হলেই ওর পাশবিক্রিয়া লুব্ধ চোখ দুটো আনচান করে ওঠে। টিফিন সেলে হাত ধুয়ে কোনো মেয়েকে টয়লেটের দিকে যেতে দেখলেই অনিয়ন্ত্রিত দৃষ্টি ক্ষুধার লালা ঝরতে থাকে। তারপর এদিক ওদিক তাকিয়ে যতটা সম্ভব নিস্তব্ধতা বজায় রেখে অবাধ্য পায়ে এগিয়ে যায় সে সেদিকে। মিনিট 5 পর তার ভেতরের পশুটাকে শান্ত করে পরিতৃপ্ত ভদ্র মানুষের মুখোশে আবার ফিরে আসে সে বেঞ্চটার দিকে। সেদিন রথিনের স্কুলে থাকতেই বেশ নিদ্রাচ্ছন্ন লাগছিল। অতঃপর দুপুর গড়ালে ঘরে ফিরে এসে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। গত রাতের ঘুমের ঘাটতিতে শরীরটা বড্ড ম্যাচম্যাচ করছিল তার। স্কুল থেকে ফেরার পথে একবার প্রবীরকে কল করেছিল, ফোন বেজে গেছে। গত রাতে নেশাজনিত নিদ্রার ঘোর বোধহয় তার কাটেনি তখনও। অতঃপর ভাত ঘুম ভেঙে উঠতে বেশ দেরি হয়ে গেল রথিনের। বাইরে সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই। হঠাৎ মনে হলো গত রাতের অস্থিরতাটা গুটি গুটি পায়ে ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে ওকে আবার জাপটে ধরতে চাইছে। বাইরে দিনের আলো কমার সাথে সাথেই সেই অস্থিরতার ঘনত্ব ও সমগ্র অস্তিত্ব জুড়ে সমতা রেখে বাড়তে লাগলো। এমন সময় অজান্তেই জানলা দিয়ে রথিনের চোখ চলে গেল বাইরের সেই পাঁচিলের দিকে। আর সেখানে নজর পড়তেই এক ছুটে বাইরে বেরিয়ে এলো সে। নিজের চোখের ভুলকে শুধরে নিতে হাত দিয়ে দু চোখ কচলে রথিন তাকিয়ে দেখলো বাড়িটার প্রায় 8 ফুট উঁচু ভাঙা কাঁচের টুকরো গাঁথা পাঁচিলের গা বেয়ে শুকনো জমার রক্তধারার দাগ। প্রায় 1.5-2 হাত পরিসর জুড়ে সে দাগের ধারা পাঁচিলের ওপর থেকে বিবিধ দৈর্ঘ্যে মাটির দিকে নেমে এসেছে। ঠিক যেখানে সে গতকাল স্বপ্নে অবয়বটিকে হাঁটতে দেখেছিল সেই জায়গা জুড়ে। সারা শরীর বেয়ে তখন এক অদ্ভুত রকম শিহরণ বইতে লাগলো রথিনের। ঠিক তখনই পাশ থেকে একটা ফ্যাসফেসে গলা একজন বলে উঠল, ওদিকে কি দেখছেন মশাই? কথাটা এমন একটা চমক লাগলো রথিনের। পাশে তাকিয়ে দেখলো সারা মুখে বসন্তের দাগে ভর্তি একজন অল্প বয়সী লোক দাঁড়িয়ে রয়েছে তার দিকে চেয়ে। রথিনকে চুপ থাকতে দেখে সে বলে চলল, এলাকায় নতুন নাকি? একটু থতমত খেয়ে রথিন উত্তর দিল, হ্যাঁ, এই দিন 5 হলো এসেছি, ওই বাড়িটার ভাড়া থাকি। বলে ডান হাতে তর্জনী তুলে বাড়িটাকে দেখালো। লোকটা একটা বিকৃত হাসি হেসে কতটা কৌতুক স্বরে বললেন তখন, মিত্তির বাবু তাহলে ভাড়াটে বসাতে পেরেছেন? নিজে তো এ বাড়ির পাশে টিকতে পারলেন না। ইতস্তত ভীতিজনক কৌতূহলে রথিন জানতে চাইল, কেন? সে বিস্তর কথা, যখন জানতে চাইছেন তখন বলি। এই যে বাড়িটার পাঁচিলের দিকে আপনি চেয়ে রয়েছেন, সেটা ভুবন বাড়ুজ্যের বাড়ি ছিল। তিনি একসময় এখানকার জমিদার ছিলেন বলতে পারেন। তার বড় ছেলে ছিল সাদামাটা মাটির মানুষ, তার ছিল ট্রান্সফারের চাকরি। একবার সে পুরুলিয়া থেকে ফেরার পথে এক মহিলা আর তার মেয়েকে নিয়ে এ বাড়িতে উঠিয়েছিল। সে মহিলার নাকি কেউ ছিল না, আর গ্রামের অশিক্ষিত মানুষেরা ওকে ডাইনি অপবাদে পুড়িয়ে মারতে চেয়েছিল। ও নাকি ওর স্বামীর সাথে এক সাঁওতাল মেয়ের ফষ্টি নষ্টি দেখে কি শাপ দিয়েছিল, তাই স্বামীটা একদিনের মধ্যেই বিভৎসভাবে মরে গিয়েছিল। এমনি আরো 2 পুরুষের বদনজরকেও নাকি ওর সাপ সাপান্ত করেছিল বলে তাদেরও তথৈবচ পরিণতি হয়েছিল। তাই সবাই বলতো ওর জিহ্বায় বিষ আছে। যাই হোক গে, তাতেই গ্রামের লোক ওকে ডাইনি বলে মারতে চেয়েছিল। বাণুজ্যের বড় ছেলেকে দাদাবাবু ডেকে বেশ বশ করে নিয়েছিল সেই মহিলা, এমনটা বাণুজ্যের গিন্নি বলতেন। তো একদিন সেই মহিলার ছোট্ট 9 বছরের মেয়েটার নিথর রক্তাক্ত দেহ পাওয়া গেল ডোবার পাড়ে। যে মেয়ে সারাদিন এ বাড়ির আনাচে কানাচে দৌড়ে খেলে বেড়াতো, তাকে নাকি বাণুজ্যের ছোট শালা আর তার ইয়ার বন্ধুরা বাড়ির পেছনে জুয়া খেলার আসরে নিয়ে গিয়েছিল। আর তারই বন্ধুরা মিলে সেই মেয়েটার সাথে, বুঝতেই পারছেন। তারপর থানা পুলিশ যাতে টের না পায় তার জন্য বাণুজ্যেরা ওই বাচ্চাটার মাকে, মানে ওই মহিলাকে অন্য কিছু বুঝিয়ে চুপ করানোর চেষ্টা করেছিল। কিন্তু শোকে পাগল হয়ে ওই মহিলার ভেতরের ডাইনি তখন আবার সোচ্চার হয়ে উঠেছিল। সে তারও স্বরে সাপ সাপান্ত করে বলেছিল সেদিন, মরবে, সব মরবে। আমার বেটির সাথে এত বড় অন্যায় রহমেশ হইবে না। আমি বলছি, এ বাড়ির এ গায়ের কোনো শকুন বাইকটা ছেলে বাঁচবে না। আর পরদিন সেই মহিলা নাকি বিষ খেয়ে মরেছিল, বা হয়তো বাণুজ্যেরাই মেরে দিয়েছিল তাকে।
তারপর 2 বছরের মধ্যে এ বাড়ির সব মর্দ এক এক করে বিকৃতভাবে মরে গেল। তারা সবাই নাকি রাতের দিকে দেখতে পেত ওই বাচ্চা মেয়েটাকে, শুনতে পেত ওর হাসির স্পন্দন। ছোট্ট অবয়বে সারা বাড়ি আর প্রাচীর জুড়ে খিলখিলিয়ে হেসে হেঁটে বেড়াতো সে। কথাগুলো শুনে রথিনের সারা শরীর যেন অবশ হয়ে আসতে লাগলো। তার শরীরের প্রতিটা রোমকূপ তখন সোজা ও শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে, ছাটার কাঠির মতো। লোকটা বলেই চলল, তারপর থেকে এ বাড়িতে দূর আশেপাশের পাড়াতেও যদি পুরুষের কোনো চরিত্রগত দোষ থাকতো তো ওই ভদ্র মহিলার অভিশাপ লেগে যেত, আর ওই বাচ্চা মেয়েটার আত্মা জেগে উঠে সেই পুরুষকে বীভৎসভাবে আপন করে নিত। আপনি বিশ্বাস করেন এসব? তোতলানো ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলো রথিন। এ পাড়ার বেশিরভাগ লোকই করে, কিন্তু আমি করতাম না। তবে দিন 7 হলো আমি বিশ্বাস করতে লেগেছি। লোকটার কথা বলার মধ্যেই রথিন টের পেল ওর কাঁধের কাছে কার যেন একটা শ্বাস পড়ছে।